আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার পক্ষ থেকে প্রকাশিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে তৃতীয় শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত যতগুলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, কারণ এর পূর্ববর্তী ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ এই অধ্যায়গুলো আলাদা আলাদাভাবে তোমাদের সামনে আলোচনা করেছি, যে কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা কোথায় ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব, এই চারটা প্রক্রিয়ার সমন্বয়ে যদি তোমাদের সামনে কোনো অঙ্ক পরীক্ষায় আসে বা যে কোনো প্রবলেমের সম্মুখীন হও, যেন সেগুলো সলভ করতে পারো এবং ব্যবহারিকভাবেও প্রত্যেক জীবনেও এই অঙ্কগুলো তোমরা প্রয়োগ করতে পারবা। পরীক্ষায় ভালো অ্যান্সার করে ভালো মার্ক পাবা, ভালো ফলাফলও করতে পারবা। সুতরাং আমাদের ক্লাসটা আজকে তোমাদের জন্য অতীব জরুরি। আমি আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। তোমরাও আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা এর পূর্ববর্তী ক্লাসে তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তোমাদের টেক্সট বুক অর্থাৎ তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের দেখো 72 নম্বর পৃষ্ঠায় 72 নং পৃষ্ঠায় আমরা কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেখতে পাচ্ছি। এইখানে তিনটা প্রশ্ন নিয়ে আমরা এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি, অর্থাৎ 1, 2, 3। আমরা আজকে আলোচনা করব 4 থেকে 3 থেকে বা 4টা অঙ্ক আমরা আজকে তোমাদের সামনে আলোচনা করব। এই 4টা অঙ্ক আমরা খুব ভালো করে বুঝবো, যেহেতু এই অধ্যায়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ মিশ্র আকারে থাকবে। আমাকে অঙ্ক পড়ে বুঝে নিতে হবে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে, এটা অঙ্ক থেকে বুঝে নিতে হবে। আর অঙ্কে যা মান দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নেব, প্লাস কি চাচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব। কেমন? তাহলে চলো আমরা শুরুতেই দেখি 4 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই থাকবে? কেমন? আমরা দেখতে পাচ্ছি কি প্রতিটি আলমারিতে বই আছে কয়টি। আমরা কয় নম্বর অঙ্ক করছি? 4 নম্বর অঙ্ক করছি। তাহলে প্রতিটি আলমারিতে বই আছে কতটি করে? 55টি করে। তাহলে 12টি আলমারিতে বই আছে এখন আমাকে কি করতে হবে? 55 দিয়ে 12 দিয়ে 55কে গুণ করতে হবে। এতটি 12 দিয়ে 55কে যদি আমরা গুণ করতে চাই, গুণটা আমরা উপর নিচ করব, তাহলে সুবিধা হবে। এখন 55কে আমরা কি দিয়ে গুণ করছি? 12 দিয়ে। আমরা এর পূর্ববর্তী ক্লাসে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করা নিয়ে আলোচনা করেছি। এখন দেখো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এই গুণটা আমি আবারও তোমাদের সামনে করছি। আমরা প্রথমেই 2 দিয়ে ওপরে 2টা সংখ্যাকে গুণ করব, তারপরে নিচের 1 দিয়ে 2টা সংখ্যাকে গুণ করব। কেমন? 2 দিয়ে আমরা 5কে গুণ করলে কত পাবো? 5 দোকানে 10, হাতে থাকলো 1। আমরা 1
লিখে রাখলাম। 2 দিয়ে আবার 5কে গুণ করব, 5 দোকানে 10 আর এই 1, তাহলে কত হলো 11। আমরা এখানে 11 লিখব। এরপরে যেহেতু আমরা দশকের ঘরে যাচ্ছি, কোনো একটা ঘরে যখন আমরা পার হয়ে যাব তখন কি করব, অতিরিক্তভাবে একটা শূন্য দিয়ে নিব। তারপরে 1 দিয়ে আমরা গুণ করব। 1 দিয়ে 5কে গুণ করলে কত হবে, 5 একে 5, যেহেতু 10-এর ওপরে গেল না সুতরাং হাতে থাকবে না। 1 দিয়ে যদি 5কে গুণ করি কত হবে 5। আমরা যদি গুণ এবার যোগ করে দিব, আমরা এই দুইটা সংখ্যা যোগ করব। 0 আর 0 যোগ করলে কত হবে 0, 1 আর 5 যোগ করলে কত হবে 6, 1 আর 5 যোগ করলে কত হবে 6, অর্থাৎ 660টি। আমরা 660 পেলাম আমরা, তাই না? 660। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝানোর স্বার্থে আমি অঙ্কটা আবার পড়ছি। প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, এরূপ 12টি আলমারিতে কয়টি বই আছে? প্রতিটি আলমারিতে বই আছে 55টি, আর 12টি আলমারিতে, যেহেতু 12টা আলমারি, অবশ্যই 12টা কি হবে 55 হবে। 12টা 55 যোগ করলেও যে অ্যান্সার আসবে, 12 দিয়ে 15কে গুণ করলেও 55কে গুণ করলেও সেই অ্যান্সারই আসবে। তাহলে 12 দিয়ে আমরা 55কে গুণ করলাম, গুণ করে উত্তর আসলো কত 660, অর্থাৎ মোট বইয়ের সংখ্যা হবে কতটি 660টি। তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমরা 2 দিয়ে 5কে গুণ করলাম, 5 দোকানে 10, হাতে থাকলো 1। 2 দিয়ে 5কে গুণ করলে 10, হাতে থাকলো 1, 11 লিখলাম। 1 দিয়ে 5কে গুণ করার জন্য 5 হলো, যেহেতু আমরা অতিরিক্ত একটা শূন্য নিয়ে আসতে পারি, শূন্য নিয়ে আসলাম। 1 দিয়ে 5কে গুণ করলে 5 হবে, 1 দিয়ে 5কে গুণ করলে 5 হবে, 0 0 যোগ করলে 0 হবে, 1 দিয়ে 5কে যোগ করলে 6 হবে, 1 দিয়ে 5কে যোগ করলে 6 হবে, অর্থাৎ 660। আমাদের মোট বইয়ের সংখ্যা কতটা হবে 660। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কে যাই। ভিডিওটা পজ করে অঙ্কটা উঠায় নাও, উঠে নিয়ে খাতায় সুন্দরভাবে আবার না দেখে করবা, কেমন বোঝায় করবা। আমরা অঙ্কটা মিশিয়ে দিচ্ছি, এর পরবর্তী অঙ্কে যাব আমরা। এর পরবর্তী অঙ্ক তোমরা টেক্সট বুক থেকে পড়ে নিতে পারো, পড়ে মিলে নিতে পারো, কারণ ভিডিওতে তোমরা হয়তো বইটা সুন্দর করে ক্লিয়ার দেখতে পারবা না। সুতরাং তোমরা যখন অনলাইনে ক্লাস করবা তখন অবশ্যই কী করবা, কাছে খাতা কলম এবং বই রাখবা। আমি 72 নং পৃষ্ঠা থেকে যেহেতু আলোচনা করছি, তোমরা 72 নং পৃষ্ঠায় দেখো 4 নম্বর নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতিটি বেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চ লাগবে? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আমরা 5 নম্বর অঙ্কটা করছি। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কতটি? 44 জন। তাহলে প্রতিটি বেঞ্চে বসবে কতজন করে? প্রতিটি বেঞ্চে বসে কতজন? 4 জন করে, 4 জন। তাহলে কতটি বেঞ্চ লাগবে আমাদের? বসলে কতটি বেঞ্চের প্রয়োজন? তাহলে মোট বেঞ্চের প্রয়োজন আমাদের 4 দিয়ে কী করতে হবে, আমাকে 44কে ভাগ করতে হবে। তাহলে মোট বেঞ্চ প্রয়োজন মোট বেঞ্চ প্রয়োজন 44কে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। আমরা 44কে 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে আমরা 44কে ভাগ করব। 4 প্রথম সংখ্যাটাকে ভাগ করা যাবে? হ্যাঁ, যেহেতু সমান সুতরাং ভাগ করা যাবে। যদি বড় অথবা সমান হয় তাহলে ভাগ করা যায়। যদি 4টা ছোট হতো তাহলে কিন্তু ভাগ করা যেত না। 4 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 1। তাহলে 4 একে 4,
আমরা বিয়োগ করব, বিয়োগ করলে শূন্য হবে, আবার 4টা নামে নিয়ে আসবো, শূন্য লেখার দরকার নেই। আমরা 4কে আবার 4 দ্বারা ভাগ করব, কত যাবে? 4 দিয়ে 4কে ভাগ করলে আবার 11 যাবে, 1 হবে। আবার 4 1কে 4 লিখব, আবার বিয়োগ করব, শূন্য হবে। যেহেতু কোনো সংখ্যা আর নিচে লেখার মতো নাই, সুতরাং আমাদের ভাগফলটা হবে এটা। অর্থাৎ আমাদের ব্রেন সংখ্যা কতটা লাগবে? 11টি। 11টি ব্রেঞ্চ প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝানোর স্বার্থে অঙ্কটা আমি আবার পড়ছি। প্রতিটা ব্রেঞ্চে একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতিটি ব্রেঞ্চে 4 জন করে শিক্ষার্থী বসলে কতটি ব্রেঞ্চের প্রয়োজন? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 44। প্রতিটি বেঞ্চে বসে কতজন করে? 4। তাহলে মোট বেঞ্চের প্রয়োজন কত হবে? 4 দিয়ে 44কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা বের হবে। আমরা যদি 44 থেকে 4 4 করে মাইনাস করি তাহলে 11 বার মাইনাস করলেও আমরা একই উত্তর পাবো। আমরা 4 দিয়ে 4কে ভাগ করলাম, একবার যাবে, 4 লিখলাম, বিয়োগ করে 1 মাইনাস করলাম, 4 মাইনাস করলাম, শূন্য হলো, শূন্য লেখার প্রয়োজন নেই। 4 দিয়ে আবার 4কে ভাগ করব, 4টা নিচে নামিয়ে নিয়ে আসবো। তার 4 দিয়ে 4কে ভাগ করলে একবার যাবে, আবার 4 নিচে লিখলাম, বিয়োগ করে শূন্য লিখলাম। যেহেতু কোনো সংখ্যা নিচে লেখার মতো নেই, সুতরাং আমাদের 11টাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কেমন? এখন চলো আমরা এর পরবর্তী অঙ্কে যাব। এর পরবর্তী অঙ্ক তোমরা পড়ে নাও। আমরা এর পরবর্তী অঙ্ক থেকে বুঝবো এর পরবর্তী অঙ্কটা কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না ভাগ করতে হবে না গুণ করতে হবে, এটা আমরা অঙ্ক থেকে দেখব। 7 নম্বর অঙ্কে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে কয় টাকা? 95 টাকা। একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে, তাই না? একটি কলমের মূল্য 20 টাকা। তাহলে কয় নম্বর অঙ্ক করছি আমরা? 7 নাম্বার। আমাকে প্রথমে কলমের মূল্য থেকে 3টি কলমের মূল্য বের করে নিতে হবে। 3টি কলমের মূল্য বের করে নিয়ে তারপরে আমরা বইয়ের মূল্য বের করতে পারবো। কেমন? তাহলে দেওয়া আছে কি? একটি কলমের মূল্য কত টাকা? একটি কলমের মূল্য 20 টাকা। 20 টাকা। তাহলে 3টি কলমের মূল্য কত? তিনটি কলমের মূল্য আমরা 20কে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে যদি আমি শূন্যকে গুণ করি কি হবে? শূন্যর সাথে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে শূন্যই হবে। 3 দিয়ে আবার 2কে গুণ করব, 3 দোকানে 6 হবে। অর্থাৎ 3টি কলমের মূল্য কত টাকা? 60 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল? মোট টাকা পরিমাণ 95 টাকা দেওয়া ছিল, তাই না? 95 টাকা। আর 3টি কলমের মূল্য 60 টাকা। তাহলে আমরা যেহেতু বইয়ের মূল্য বের করব, তাহলে একটি বইয়ের মূল্য আমরা বিয়োগ করি। 5 নিচে নেমে নিয়ে আসি, যেহেতু নিচে শূন্য আছে, বাদ দেওয়ার মতো কিছু নেই। 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে 35 টাকা। তাহলে বইয়ের মূল্য কত হবে? 35 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বোঝানোর স্বার্থে আমি আবার বলছি, একটি বই ও 3টি কলম একত্রে 95 টাকার সে খরচ করে। এই 95 টাকা সে খরচ করলো। বলছে একটি কলমের মূল্য 20 টাকা।
তাহলে 3টা কলম কিনছে আর একটা বই কিনছে, একটি কলমের মূল্য যদি 20 টাকা হয় তাহলে 3টা কলমের মূল্য কত হবে? তাহলে 3 দিয়ে 20কে গুণ করি, গুণ করলে কত হবে? 60 হবে। তাহলে 95 টাকার মধ্যে 3টা কলমের মূল্য 60 টাকা, তাহলে বাদ বাকি টাকাই তো হবে বইয়ের মূল্য, তাই না? তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল? 95 টাকা। আর 3টি কলমের মূল্য কত পেলাম অপরে? 60 টাকা। আমরা যদি দুইটা বিয়োগ করি তাহলে কি হবে? দুইটা বিয়োগ করলে আমাদের 35 টাকা আসবে, অর্থাৎ আমাদের বইয়ের মূল্য কত বলেছিল? 35 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর মোট এই অধ্যায়ের 6টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম, প্রায় 60টি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এই মোট অঙ্ক থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এর পরবর্তী আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। আমরা এর পরবর্তীতে আরও 3টি বা 4টা অঙ্ক নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা এর পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবা। এর পরবর্তী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।